খেলাফত মজলিসের ব্যাপারে শোনা যায় যে এটি অনেকটা শাইখুল হাদিস পরিবারের একটি রাজনৈতিক সংগঠন এবং আপনি নিজেও শাইখুল হাদিস পরিবারের একজন সদস্য। তো এটি আসলে কতটুকু যৌক্তিক বা এ দাবির সত্যতা কতটুকু? মানে সরকারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হচ্ছিল যে মাওলানা মামুনুল হক এবং মাহফুজুল হক তারা দুইজন দায়িত্ব নিয়েছে গণভবন দখলের। তা আপনারা আসলে জামিয়া রহমানিয়া মাদ্রাসাটিকে কেন দখলে নিলেন এবং এই মাদ্রাসাটি নিয়ে আপনাদের বক্তব্য কি? আসলে সুস্থ জীবিত থাকা অবস্থায় দায়িত্ব ছেড়ে অন্য কাউকে দেওয়া, এটার প্রচলন আমাদের অঙ্গনে একটু কম। তার মানে বাংলাদেশ খেলাফত মজলিস সহ আপনি বলছেন যে আরো যে দলগুলো আছে এগুলো কওমি অঙ্গনের দল, এগুলো এখনো সাধারণ মানুষের দল হতে পারে নাই। তবে হেফাজতে ইসলাম বরাবরই বলে যে আমরা রাজনীতি না করলেও রাজনীতিকে আমরা নিয়ন্ত্রণ করব। আমরা ছিলাম জেলের ভিতরেও আরেক জেলের মধ্যে। আচ্ছা, এটাকে বলে সেল। আওয়ামী লীগের সঙ্গে এই চুক্তির বাস্তবায়নের জন্য যারা বিশেষ ভূমিকা রেখেছিলেন ওই লোকগুলা ভাঙ্গনের ক্ষেত্রেও তাদের একটা বিশেষ ভূমিকা ছিল। আপনাদের খেলাফত মজলিসের মহাসচিবের দায়িত্ব পালন করার সময় আরেকটি সহযোগী সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করা যায়? সেটাকে তো আমরা অবশ্যই গ্রহণ করব। সুনির্দিষ্ট শুধু ভারত বলে আমাদের তো বিদ্বেষ থাকার কোনো কারণ নেই, নিশ্চিত কোনো। মানে গণ অভ্যুত্থানের আজকে 1 বছর পরে এসেও আপনাদের এখনো মামলাগুলো চলমান? ওখানে একটা পরিচয়পত্র থাকে জেলখানার, যেটাকে আমরা জেলের ভাষায় কেস কার্ড বলি। ওই কেস কার্ডের কোনায় লাল কালি দিয়ে লেখা থাকে সন্ত্রাস। আচ্ছা, এই কেস কার্ড যার কাছে থাকবে সে জেলখানার অনেক সুবিধা থেকে বঞ্চিত হবে। কিন্তু এই মুহূর্ত পর্যন্ত আমাদের প্রত্যাশার জায়গা হচ্ছে আগে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়া। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ইনোভা টিভির বিশেষ আয়োজন অদম্য বাংলাদেশে স্বাগত জানাচ্ছি। সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামী দলগুলোর মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত মজলিস সহ বেশ কিছু দল তারা তাদের নিত্যনৈমিত্তিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে, তাদের সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পাশাপাশি হেফাজত ইসলাম বাংলাদেশও তাদের যে সকল সাংগঠনিক কর্মকাণ্ড রয়েছে সেই কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। যেহেতু নির্বাচন ঘনিয়ে আসছে, সেই সময়ে আমাদের দেশের কওমি মাদ্রাসাপন্থী যে সকল রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলো কিভাবে তাদের ভূমিকা নির্ধারণ করছে কিংবা আগামী জাতীয় নির্বাচন নিয়ে তাদের কি কি কর্মসূচি রয়েছে, আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামিক রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তরুণ পলিটিশিয়ান। আমরা সবাই তাকে চিনি। আমি সরাসরি যদি তাকে আপনাদের সাথে পরিচিত করিয়ে দিতে চাই তাহলে প্রথমেই আমি তাকে পরিচিত করিয়ে দেব বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসি শুরা সদস্য এবং হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, জামিয়া রহমানিয়া আরবের সম্মানিত শিক্ষক মাওলানা এহসানুল হক। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। ইনোভা টিভিকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ভাই, আমরা কিছুটা ফর্মাল কিছুটা ইনফর্মাল চলে যাব সরাসরি আমাদের মূল আলোচনায়। আপনি তরুণ সমাজের মাঝে অনেক বেশি পরিচিত, বিশেষ করে কওমি অঙ্গনে অনেক পপুলার একজন ফেস। নানান কারণে আপনার লেখালেখি, আপনার রাজনীতি, আপনার সোশ্যাল অ্যাক্টিভিজম ইত্যাদি নানান কারণেই আপনি পরিচিত। আমি যদি প্রথমেই আপনার জন্ম এবং আপনার বেড়ে ওঠাটা একটু জানতে চাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আমার জন্ম আজিমপুরে, আমরা সেখানকার স্থানীয়। আমার বেড়ে ওঠা এই লালবাগ আজিমপুরি এলাকাটাতেই। আমার পড়াশোনা বলতে আমার পড়াশোনা শুরু হয় ঘরে আমার মার কাছে। আমি কোরআন হেফজের একটা বড় অংশ আমি আমার মার কাছেই পড়েছি। এরপর আমি ভর্তি হই আজিমপুর ছাপড়া মসজিদে, একটি মাদ্রাসা রয়েছে জামিয়া রহমানিয়া হাফিজিয়া, আমি সেখানে হেফজ করি। তো আমার শৈশব যে সময়টা, এই সময়টা পুরোটাই আমার আজিমপুর এলাকাতেই কাটে। আচ্ছা, আপনারা কি তাহলে পুরান ঢাকায়া এমন কিছু? পুরান ঢাকায়া যাদেরকে বলে আমরা আসলে সেটা না, কারণ আমার বাবার বাড়ি গাজীপুর, কিন্তু আমরা স্বাধীনতার আগ থেকেই ওই এলাকায় আমাদের বসবাস। আচ্ছা, পুরান ঢাকা সাধারণত বলা হয়, ঢাকাইয়া বলা হয় তাদেরকে যারা এরও আগ থেকে যাদের অবস্থান এই অঞ্চলে, আচ্ছা, তাদেরকে বলা হয়। সেই হিসাবে আমরা ঢাকাইয়া না। হিফজের পরে কোথায় পড়াশোনা করলেন? হিফজ সমাপ্ত করে আমি ভর্তি হই মোহাম্মদপুর জামিয়া রহমানিয়া আরাবিয়ায়, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলী প্রতিষ্ঠিত এই জামিয়াতেই আমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়াশোনা করি। শেষ পর্যন্ত বলতে?
শেষ পর্যন্ত বলতে দাওরায়ে হাদিস পর্যন্ত পড়াশোনা করি, এরপর ইফতা সম্পন্ন করি এই প্রতিষ্ঠান থেকে। আচ্ছা, এর পাশাপাশি অন্য কোনো পড়াশোনা? এর পাশাপাশি আরও কিছু পড়াশোনার সুযোগ আমার হয়েছে। আমি দাখিল পরীক্ষা দিই, দাখিল আলিম করার পরে অনার্সে ভর্তি হই ঢাকা কলেজে। আচ্ছা, ঢাকা কলেজে অনার্স করি। তখন করোনার কারণে আমাদের সেশন জটের কারণে অনেক সময় লেগে যায়। এরপর করোনা পরবর্তী সময়ে যখন আমার মাস্টার্সের পরীক্ষা, ফর্ম ফিল আপের পর মাস্টার্স ফাইনাল পরীক্ষার 1 মাস আগে আমি কারাবন্দী হই। আচ্ছা, আমি আপনার কারাবন্দী বা আপনার সেই বন্দি জীবনে আসবো, তবে তার আগে জানতে চাই আপনি এই যে দাখিল আলিম দিয়েছেন বা পরবর্তীতে অনার্স মাস্টার্স করেছেন, এটা কি আপনার দাওরায়ে হাদিসের পাশাপাশি করেছেন নাকি দাওরায়ে হাদিস শেষ করে তারপরে করেছেন? না, আমি সম্পূর্ণ এই পড়াশোনাটা দাওরায়ে হাদিস শেষ করে আমি শুরু করি। আচ্ছা, আমি যতটুকু জানি যে আপনার বাবা ঢাকা কলেজের একজন শিক্ষক ছিলেন, সম্ভবত তিনি প্রিন্সিপাল ছিলেন। আপনার বাবা সম্পর্কে একটু বলবেন? আমার বাবা জেনারেল শিক্ষিত মানুষ, দীর্ঘদিন ঢাকা কলেজে ছিলেন। আমার বাবা অনেকগুলো কলেজেই ছিলেন, তবে জীবনের দীর্ঘ সময় আব্বার কেটেছে ঢাকা কলেজে। আচ্ছা, আমার যতটুকু মনে পড়ে 12 বছর আব্বা ঢাকা কলেজে ছিলেন। সবচেয়ে লম্বা সময় রসায়নের ডিপার্টমেন্টের হেড ছিলেন। আচ্ছা, একাদশ দ্বাদশ শ্রেণীর যে রসায়ন বই, প্রথম পত্র দ্বিতীয় পত্র, এটা আব্বার লেখা ছিল। আচ্ছা, এহসান ভাই, আপনি বলছিলেন যে আপনি হিপস করেছেন, এবং আমি যতটুকু জানি যে আপনি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির দৌহিত্র, এবং আমরা বাজারে এই ধরনের একটি কথা চালু আছে যে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির দৌহিত্র যারা, ইনফ্যাক্ট তার সন্তান চাই ছেলে হোক মেয়ে হোক, দৌহিত্রদের মধ্যেও যারা নাতি কিংবা নাতনি সকলেই নাকি হাফেজ। এইটার ব্যাপারে কি একটু আমাদেরকে বলবেন? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলী, ওনার একটা স্বপ্ন ছিল, তিনি নিজে কোরআন হিফজ করতে পারেননি, এবং ওনার যে প্রথম 2 মেয়ে, ওনার সন্তান প্রথম 2 মেয়ে, তারাও হিফজুল কোরআন করতে পারেনি। আচ্ছা, ওই সময় হিফজের এত প্রচলন বাংলাদেশে ছিল না, বিশেষ করে মেয়েদের তো ছিলই না বলা যায়। মানুষ মনে করতো মেয়েরা হিফজ রাখতে সক্ষম না, এরকম একটা ধারণা ছিল। হিফজ করাটা তো তাদের জন্য অনেক বেশি জটিল, কষ্টকর, এবং এটা হিফজ ইয়াদ রাখতে পারা। এক্স্যাক্টলি। তো আমার নানা নিজে হিফজ করতে না পারার যে একটা আক্ষেপ, এই জায়গা থেকে তিনি শপথ করেছিলেন যে তার সন্তানদের হিফজ করাবেন। সেভাবেই তিনি তার 3য় সন্তান থেকে হিফজ করানো শুরু করেন। আচ্ছা, তা আমার মা খালারা 13 জন, প্রথম 2 জন বাদে বাকি 11 জন হিফজ করেন। এরপর এই সিলসিলাটা অব্যাহত থাকে। আমার নানা এই বিষয়টায় অনেক সিরিয়াস ছিলেন, এবং পরিবারের সবাইও এটাকে খুব সুন্দরভাবে গ্রহণ করে। এই সিলসিলা অব্যাহত থাকে। এখন পর্যন্ত আপনার নানার যে বংশ পরম্পরা, সেখানে কতজন হাফেজ হয়েছেন? এখন এটা প্রতি বছর 7 থেকে 8 জন করে বৃদ্ধি পাইতে থাকে। এটা 130-এর উপরে আছে এখন। 130-এর উপর? জি। এটাকে একটা অঙ্কে বলা এই জন্য সম্ভব না, বলে রাখা সম্ভব না, কারণ এটা তো চলমান। আচ্ছা, যেমন আমরা 8 ভাই বোন হাফেজ, আমাদের বোনদের ছেলে মেয়েরা হাফেজ, এইভাবে তো এটা ক্রমবর্ধমান। আচ্ছা এহসান ভাই, আমি একটা জিনিস খেয়াল করেছি যে আপনাদের সকল কাজিন কিংবা আপনাদের আঙ্কেল যারা আছে, সবার নামের শেষে না হক আছে, এহসানুল হক বা এ ধরনের। এটা কি আসলে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক থেকে কি এটা আসলো? যদি এসে থাকে তাহলে আমি জানতে চাই যে প্রফেসর নুরুল হকের নামের শেষে কিভাবে হক হলো? উনি তো আসলে শাইখুল হাদিসের ছেলেও না কিংবা তার দৌহিত্রও না। না, এটা আমাদের নামের মধ্যে যে হক, এটা সবারটা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নাম থেকে হয়নি। আচ্ছা, এটা আমার যে অন্যান্য ভাই যারা আছেন তাদের বাবার নামের সাথে মিলিয়ে আছে। যেরকম আমার এক খালাতো ভাইয়ের নাম সাহিদ আহমদ, হোসাইন আহমদ। আচ্ছা, অন্য খালাতো ভাইদের নাম আনিসুর রহমান, আরিফুর রহমান। আচ্ছা আচ্ছা, এটা যার যার বাবার নামের সঙ্গে মিলিয়ে সবাই যেভাবে রাখে, আমিও আমার বাবার নামের সঙ্গে মিলিয়ে রেখেছি। ওকে, এসএম আপনি পেশাগত জীবনে কি করছেন? আমার মৌলিক কাজ হলো শিক্ষকতা। জামিয়া রহমানিয়া আরবিয়া শিক্ষকতা করছি, পাশাপাশি লেখালেখির সঙ্গে আছি, টুকটাক কি লিখছেন? আমাদের মাদ্রাসা থেকেই একটা পত্রিকা দীর্ঘদিন
বের হতো, কিছুদিন যাবৎ বন্ধ আছে, জামিয়া রহমানি পাগাম। আচ্ছা, এই পত্রিকাটায় আমি কাজ করি। পাশাপাশি আমার কিছু বই বাজারে আছে। কি রিলেটেড? ধর্ম রিলেটেড। আচ্ছা, কতগুলো বই লিখেছেন? আমার এ পর্যন্ত 6টা বই বাজারে আছে। আচ্ছা, মাশাআল্লাহ। অর্থাৎ শিক্ষকতার পাশাপাশি আপনি রাজনীতিটাও করছেন, আবার লেখালেখিও করছেন নিয়মিত। মাসিক রহমানি পায়গাম বলছেন যে বন্ধ আছে, কারণ কি? মাসিক রহমানি পায়গাম বন্ধ কারণ হচ্ছে 2021-এ মোদি বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যে একটি ট্র্যাজেডি হয়, ওই সময় আমাদের উপর একটা ঝড় এসেছিল। তখন আমাদের হাত থেকে মাদ্রাসা হাতছাড়া হয়, আমরা গ্রেফতার হই। ওই ট্র্যাজেডিতে এসে পত্রিকার কার্যক্রম একটু বন্ধ হয়। আমরা খুব অল্প সময়ের মধ্যে আবার সেটা শুরু করছি, প্রক্রিয়াধীন আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অর্থাৎ গত 1 বছর চলে গেছে এটি প্রক্রিয়াধীন থাকতেই আপনি রাজনীতি করছেন। আমি একটু প্রথমে জানবো যে আপনার ছাত্র রাজনীতির যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সে সম্পর্কে একটু জানতে চাই প্রথমে। আমাদের সংগঠনের যে ছাত্র সংগঠন, বাংলাদেশ খেলাফত মজলিসের যে ছাত্র সংগঠন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস। আচ্ছা, আমি এই সংগঠনের সঙ্গে যুক্ত হই 2001-এ। আচ্ছা, ওইটা কি স্বতন্ত্র ছাত্র সংগঠন নাকি বাংলাদেশ খেলাফত মজলিসের একটি অর্গান? এটা বাংলাদেশ খেলাফত মজলিসের একটা সহযোগী সংগঠন হিসাবেই ছিল। আমরা কিন্তু সমসাময়িক অন্যান্য যে ছাত্র রাজনৈতিক দলগুলো আছে, সেটি হোক ছাত্র দল কিংবা হোক সেটি ছাত্র শিবির, যদিও আমরা দেখি যে এরা আসলে তাদের মাদার অর্গানাইজেশনের পারপাস সার্ভ করে কিংবা না করুক, বাট এটি কিন্তু কাগজে কলমে অন্তত গঠনতান্ত্রিকভাবে কিন্তু একটি স্বতন্ত্র সংগঠন। সেক্ষেত্রে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের অবস্থানটা কেমন? ছাত্র মজলিসের অবস্থানটাও এরকমই। এটা আমরা এটাকে একেবারে অঙ্গ সংগঠন না বলে আমরা এটাকে সহযোগী সংগঠন বলি। এটার একটা স্বতন্ত্র রূপ, স্বতন্ত্র কার্যক্রম, সবকিছুই স্বতন্ত্র। ছাত্র জীবনে আপনি তাহলে ছাত্র মজলিসের রাজনীতির সাথে জড়িত ছিলেন? জি। সেখানে কি দায়িত্ব পালন করেছেন? সেখানে আমি আমাদের সংগঠনের যে স্তর, সদস্য কর্মী থেকে নিয়ে আমি মানে সব পর্যায়ের দায়িত্ব পালন করেছি। আমাদের মাদ্রাসা শাখা দায়িত্ব পালন করেছি, মহানগর শাখার দায়িত্ব পালন করেছি। আচ্ছা, এবং সর্বশেষ কেন্দ্রীয় প্রচার সম্পাদকের দায়িত্ব পালনের মধ্য দিয়ে আমি আমার ছাত্র রাজনীতি শেষ করেছেন। এখন আপনি বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য হিসেবে কাজ করছেন। পাশাপাশি আমি যতটুকু জানি যে আপনি খেলাফত মজলিস ঢাকা উত্তরের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তো এই যে খেলাফত মজলিসে আমি একটু ভিন্নভাবে বলি যে খেলাফত মজলিসের ব্যাপারে শোনা যায় যে এটি অনেকটা শাইখুল হাদিস পরিবারের একটি রাজনৈতিক সংগঠন, এবং আপনি নিজেও শাইখুল হাদিস পরিবারের একজন সদস্য। তো এটি আসলে কতটুকু যৌক্তিক বা এ দাবির সত্যতা কতটুকু? এই দাবির কোনো সত্যতা নেই। কারণ হচ্ছে আমাদের পরিবার অনেক বড়। এখানে ছেলেদের সংখ্যা আমার চেয়ে বড়, আমার সমবয়সী, আমার চেয়ে ছোট আরও অনেকেই আছেন, কিন্তু সংগঠনের এই পর্যায়ে তেমন কেউ নাই। এবং আমি যে সংগঠনের এই জায়গায় কেন্দ্রীয় শুরা সদস্য পর্যন্ত হয়েছি, আমি ছাত্র সংগঠনের প্রাথমিক সদস্য থেকে নিয়ে সকল স্তরের দায়িত্ব পালন করে আমি আজকে এই পর্যায়ে এসেছি। দীর্ঘদিন আপনি সংগঠনকে সার্ভ করেছেন, সেই হিসাবে সংগঠন আপনাকে তার, এবং এখানে আমাদের ব্যাপকভাবে আরো অনেক আমাদের ফ্যামিলির আরো অনেকেই বড় বড় দায়িত্ব পালন করতেছে। বিষয়টা এরকমও না। আচ্ছা, আমাদের দলের যে আমির আল্লামা মামুনুল হক সাহেব, তিনিও ছাত্র সংগঠন করেছেন ছাত্র জীবনে, একেবারে ধাপে ধাপে সকল দায়িত্ব পালন করে তিনি আজকে নেতৃত্বের এই জায়গায় পৌঁছতে পেরেছেন। আচ্ছা, এর বাহিরে আপনাদের পরিবারের বাহিরে কি আপনাদের এই দলে মূল দায়িত্বে কি কোনো নেতৃত্ব ছিল? দীর্ঘ সময় প্রায় 15 বছর আমাদের পরিবারের বাইরে নেতৃত্ব ছিল। আচ্ছা, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলী নেতৃত্ব ছেড়ে দেন 2009-10 দিকে। আচ্ছা, এরপর নেতৃত্ব গ্রহণ করেন প্রিন্সিপাল হাবিবুর রহমান। এরপর নেতৃত্ব গ্রহণ করেন মৌলানা ইসমাইল নূরপুরি। আচ্ছা, এই 2024-এ এসে নেতৃত্ব গ্রহণ করেন আল্লামা মামুনুল হক সাহেব। আচ্ছা, তার মানে শাইখ পরিবারের বাহিরেও খেলাফত মজলিসের 15 বছর
আচ্ছা আচ্ছা, এছাড়া আমরা তো খেলাফত মজলিস নিয়ে কথা বলছি, আমরা কিন্তু দেখি যে খেলাফত মজলিস জন্মলগ্নে সেটি কিন্তু একটি বড় সংগঠন ছিল এবং সেটি জেনারেল এবং আলিয়া কওমিয়া বলি, অর্থাৎ এদেশের সাধারণ নাগরিক যারা, এদেশের সর্বস্তরের নাগরিকদের মধ্যে কিন্তু একটি ভালো আবেদন তৈরি করেছিল। কিন্তু একটা পর্যায়ে এসে আমরা দেখলাম যে এটি আসলে দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল। সেই বিভক্তির কারণটা কি একটু আমাদেরকে বলবেন? আসলে খেলাফত মজলিসের যে সোনালী অতীত, আপনি যেটা বললেন কথা বাস্তব, যে আসলে 2000 সনের 2005-এ আমাদের সংগঠন বিভক্ত হয়। এর আগ পর্যন্ত এই সংগঠনের যে জৌলুস ছিল, এই সংগঠনের যে পরিধি ছিল, এটা ভাঙার পরে ক্ষতিগ্রস্ত হয়, এতে কোনো সন্দেহ নেই। জি। আর এটা ভাঙলো কেন, এটা এক কথায় এটার উত্তর দেওয়া মুশকিল। আমরা তখন বেশ ছোট ছাত্র সংগঠন করি, আমি ছোট হলেও পরে তো আপনি জেনেছেন যে আসলে কেন ভাঙলো। এখানে ওই মুহূর্তে মহাসচিব পদে একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল। আচ্ছা। মহাসচিব পদকে ঘিরে তখন মহাসচিব ছিলেন মৌলানা আব্দুর রব ইউসুফী। আচ্ছা। একটি পক্ষ চাচ্ছিল যে তিনি মহাসচিব থাকুক, আরেকটি পক্ষ চাচ্ছিল যে অধ্যাপক আহমদ আব্দুল কাদের সাহেব তিনি মহাসচিব হোক। আচ্ছা। মূলত এই পদটাকে কেন্দ্র করে আমাদের দলটি ভেঙে যায়। উভয় পক্ষের কাছেই প্রধান হিসেবে সমাদৃত ছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক। আচ্ছা। এই পক্ষ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হককে আমির ঘোষণা করে, তিনি আমির আগে থেকেও ছিলেন, এবং যে পক্ষ আলাদা হয়ে যায় ওই পক্ষ অভিভাবক পরিষদের চেয়ারম্যান হিসেবে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নামই ঘোষণা করে। আচ্ছা। এতে প্রতীয়মান হয় যে তারা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের ব্যাপারে, নেতৃত্বের ব্যাপারে তাদের কোনো দ্বিধা ছিল না। মহাসচিব পদটাকে কেন্দ্র করেই মূলত সংকটটা তৈরি হয়। এর পিছনে আরো কিছু সংকট অবশ্যই আছে। আপনি তো আব্দুর রব ইউসুফী সাহেবের নাম বললেন, উনি কিন্তু আমরা যতটুকু জানি যে উনি বাংলাদেশ খেলাফত মজলিসে পরবর্তীতে ছিলেন না। তো এই যে দ্বন্দ্বের জায়গাটা তৈরি হলো যাকে ঘিরে, উনি কিন্তু একটা পর্যায়ে দেখা গেল যে খেলাফত মজলিসে নাই। তাহলে আরেকজন, অর্থাৎ আপনি যার কথা বললেন যে অধ্যাপক আহমদ আব্দুল কাদের, তো ওনাকে কি তখন মহাসচিব মেনে নিয়ে দলটাকে ঐক্যবদ্ধ রাখা যেত না? তখন বলতে যখন এই দলটি ভেঙে গেল 2005 সালে, এই সংকটটাকে কেন্দ্র করে তখন আরো যে কার্যকলাপ এটাকে কেন্দ্র করে তখন সংগঠিত হয়, যার প্রেক্ষিতে তখন আর দলটাকে টিকে রাখা সম্ভব হয়নি। আচ্ছা, এখন কি কোনোভাবে এই দুইটা দলকে একত্রিত করা সম্ভব, বা এই ধরনের কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা? এখন তো এমনিতেই সারা বাংলাদেশে ইসলামী দলগুলোর মাঝে একটি ঐক্যের বাতাস বইছে, আপনাদের কি কোনো পরিকল্পনা আছে যে দুইটা খেলাফত এক হয়ে যাক? আমরা যারা ছাত্র সংগঠন করেছি, ছাত্র মজলিস করেছি, আমাদের যারা দায়িত্বশীল ছিলেন তাদের অধিকাংশই ওই খেলাফত মজলিসের সাথে। আচ্ছা। তো এই কারণে আমরা এই খেলাফত মজলিস করলেও তাদের প্রতি আমাদের একটি আন্তরিকতার জায়গা সবসময় আছে, এবং উভয় দিকেই যারা তৃণমূল পর্যায়ে রয়েছে তাদের সবারই একটা আকাঙ্ক্ষা যে দুটি সংগঠন আবার যদি একসাথে হয়ে যেত, এরকম একটা আকাঙ্ক্ষা থাকলেও এখন পর্যন্ত সেটা বাস্তবায়নের দিকে যায়নি। এটাই বাস্তবতা। যাচ্ছে না কেন? এই আমরা তো 2005-এ তো আপনাদের দলটা ভেঙে গেল। আমরা দেখি যে বাংলাদেশ খেলাফত মজলিস একটা পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাথেও কিন্তু রাজনৈতিক একটি সমঝোতায় পৌঁছেছিল, সেটি সম্ভবত 4 দলীয় জোট সরকারের শেষের দিকে, এবং এটি আপনাদের এই খেলাফত মজলিস 2 ভাগে বিভক্ত হওয়ার পরেই। তো তখন 2 ভাগে বিভক্ত হওয়ার পেছনে কি বাংলাদেশ আওয়ামী লীগের কোনো ভূমিকা ছিল কিনা? 2 ভাগে বিভক্ত হওয়ার পিছনে আওয়ামী লীগের ভূমিকা ছিল কিনা এটা বলা কঠিন। এটা বাহ্যিক দৃষ্টিতে মনে হবে যে তাদের কোনো ভূমিকা ছিল না, কিন্তু একটি পয়েন্ট এখন আমার মনে হচ্ছে, সেটা হলো আওয়ামী লীগের সঙ্গে এই চুক্তির বাস্তবায়নের জন্য যারা বিশেষ ভূমিকা রেখেছিলেন ওই লোকগুলা ভাঙ্গনের ক্ষেত্রেও তাদের একটা বিশেষ ভূমিকা ছিল। আচ্ছা। তো এই ভূমিকার পিছনে কারো কোনো ইন্ধন ছিল কিনা সেটা আমার পক্ষে বলা সম্ভব না। এটি নিয়ে পরবর্তীতে দলের পক্ষ থেকে কোনো তদন্ত কমিটি হয়নি? না, বিষয়টা এই পর্যায়ে এই দৃষ্টিকোণ থেকে বিবেচনাই করা হয়নি। আমরা তো শুনেছি যে শাইখুল হাদিস তখন অনেকটা অশীতিপর বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, তিনি আসলে দলের সে অর্থে কোনো ভূমিকা রাখতেন না।
বয়োবৃদ্ধ হওয়ার কারণে। কোন জায়গাটাতে? যখন আওয়ামী লীগের সাথে দলীয় একটি সমঝোতা হয় সেই সময়টাতে, এটি কি আসলে যৌক্তিক বা সত্য কিনা? আওয়ামী লীগের সঙ্গে যে চুক্তিটা হয়েছিল ওই সময়টাতে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাজনীতিতে অ্যাক্টিভ ছিলেন না। আচ্ছা। এবং তিনি শারীরিকভাবে সেই রকম সক্রিয়তার জায়গাতেও ছিলেন না। কিন্তু দলের সভাপতি তো ছিলেন, আমির ছিলেন, তিনি একেবারেই কিছু বুঝতেন না, আমি তা বলছি না, কিন্তু সিদ্ধান্তের জায়গাটা বৃদ্ধ হওয়ার কারণে একটু দুর্বল ছিল, সিদ্ধান্ত গ্রহণের জায়গাটা। সে সময় আমাদের দলের যারা নেতৃত্বে ছিলেন তারা চিন্তা করলেন যে বাংলাদেশে, তাদের যুক্তিটা এরকম ছিল আর কি, যে বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ এই দুইটা পক্ষ, তাদের বক্তব্য ছিল যে দুইটা দিকেই ইসলামপন্থীদের একটা অংশ থাকা প্রয়োজন। আচ্ছা। এবং আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার যে চুক্তিপত্র হয়েছিল 5 দফার দাবিতে, 5 দফার ভিত্তিতে চুক্তিটা হয়। সেখানে চুক্তির যে পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। পয়েন্ট ছিল, 1 নম্বরে ছিল যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা যাবে না। সেটা হয়তো ইসলাম রিলেটেড বা আপনাদের দলীয় স্বার্থ রিলেটেড কিছু কারণে আপনারা চুক্তিটা। না, শুধু দলীয় স্বার্থ রিলেটেড না, ইসলাম রিলেটেড বলবেন, এটা আরো বৃহৎ পরিসরে এটাকে চিন্তা করতে হবে। আমি একটা ভিন্ন জায়গায় প্রশ্ন করি, সেটি হলো যে 2005-এ আপনাদের আওয়ামী লীগের সাথে যোগদান সম্পন্ন হয়েছিল। যোগদান না, এটা সমঝোতা হয়েছিল, একটা রাজনৈতিক সমঝোতা হয়েছিল। 2009 পর্যন্ত শাইখুল হাদিস সাহেব তিনি দলের ইমারতের দায়িত্ব পালন করেছিলেন। আপনি বলছেন যে তিনি আসলে সিদ্ধান্ত গ্রহণে তখন ততটা শক্তিশালী অবস্থানে ছিলেন না, তারপরেও 4 বছর কেন আপনারা শাইখুল হাদিসকেই দলীয় আমিরের পদে রাখলেন, যিনি আসলে সিদ্ধান্ত গ্রহণে শক্তিশালী ভূমিকা রাখতে পারছিলেন না? 2006 যখন এই ঘটনাটা ঘটে, এরপরেই কিন্তু অল্প দিনের মাথায় 2006-এর ডিসেম্বরে এই 5 দফা চুক্তিটা হয়। আমরা জানি এর কয়েকদিন পরেই 1/11 হয়। 2 বছর দেশ রাজনীতি মুক্তই ছিল, দেশে রাজনীতি বলতে কোনো কিছু ছিল না। জি। ওই সময়টার পরপরই শায়েখ তার নেতৃত্ব ছেড়ে দেন। আচ্ছা। এবং এটা একরকম আমাদের কওমি অঙ্গনে এটা বিরল ঘটনা, এটা সাধারণত হয় না যে সুস্থ জীবিত থাকা অবস্থায় দায়িত্ব ছেড়ে অন্য কাউকে দেওয়া, এটার প্রচলন আমাদের অঙ্গনে একটু কম। আপনি সঠিকই বলেছেন। আমি যেটি এই মুহূর্তে হেফাজত ইসলাম বাংলাদেশের আমিরের দায়িত্বে যিনি আছেন আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী, উনি সম্ভবত ওনার বয়স 90 ক্রস করেছে, অথবা 90-এর কাছাকাছি আছে। কিন্তু আমি দেখি যে উনি প্রায় সময় অসুস্থ থাকেন, এরপরেও কিন্তু হেফাজত ইসলাম তাকে ইমারতের দায়িত্ব দিয়ে রেখেছে। এটি কি আসলে এই যে কওমি অঙ্গনে যে একটি ধারা, এটাকে কি আরেকটু বাস্তবমুখী করা যায় না? এটার কিছু সমস্যা যেমনিভাবে রয়েছে, পাশাপাশি এর কিছু ভালো দিকও আমাদের সামনে আছে। এই জন্যই মূলত। মানে কি ভালো দিক? ভালো দিক বলতে আমরা যদি বাবুনগরীর কথাই বলি, এই যে 2024 পর্যন্ত ফেসিবাদের যে আমল গেল, এই সময়টাতে আল্লামা জুনায়েদ বাবুনগরীর পরে আমরা মনে করি যে উনি ছাড়া আর কারো পক্ষে এইরকম দৃঢ়তার সাথে হেফাজতের নেতৃত্ব ধরে রাখা সম্ভব হতো না। কারণ সরকারের পক্ষ থেকে যে পরিমাণ প্রেসার ছিল এবং সরকারের যত রকম কলা কৌশল, এইটাকে মোকাবেলা করে টিকে থাকা আমরা মনে করি যেটা ওনার মতো ব্যক্তির দ্বারাই সম্ভব হয়েছে। কিন্তু আপনি ওনার দৃঢ়তার কথা বলছেন, আমরা তো মাঝে মাঝেই মিডিয়াতে তার আমি বলবো যে তার এমন বক্তব্য আসে যেগুলো নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। আসলে তার কিছু বক্তব্য যা অনেকের কাছে বিতর্কিত মনে হচ্ছে, আসলে কথাগুলো অধিকাংশই এমন যে কথাগুলো নতুন না। আচ্ছা। কিন্তু আমরা এই কথাগুলো এখন শুনতে অভ্যস্ত না, ব্যাপার হচ্ছে এটা। না, সেটা ঠিক আছে, যেহেতু উনি হেফাজত ইসলাম বাংলাদেশের মতো এত বড় একটি প্ল্যাটফর্মের আমির হিসেবে আছেন, সেই জায়গা থেকে হলেও আপনারা কি মনে করেন না যে ওনার আসলে এই ধরনের বিতর্কিত বক্তব্যগুলো এড়িয়ে চলা উচিত? অবশ্যই বিতর্কিত যে কোনো বক্তব্যই এড়িয়ে চলা উচিত, কিন্তু এখন যে সময়, এই সময়টাতে জাতির উদ্দেশ্যে
কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাও ওনার জায়গা থেকে আসা উচিত, এটাও মনে করি। আচ্ছা, আসলে আপনি বাংলাদেশ খেলাফত মজলিসের শুরা সদস্য হিসেবে আছেন। আপনাদের আরেকটি সংগঠন আছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস। এটি কি আসলে খেলাফত মজলিসেরই কোনো অঙ্গ সংগঠন, বা আপনি যেমনটি বলছিলেন যে সহযোগী সংগঠন? জি, এটাও আমাদের সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন। কিন্তু সহযোগী সংগঠন হলে এই মুহূর্তে যুব মজলিসের দায়িত্বে কে আছেন, বা কেন্দ্রীয় সভাপতি হিসেবে কে দায়িত্ব পালন করছেন? মাওলানা জাহিদুজ্জামান। আচ্ছা, তাহলে এর আগে আমরা দেখেছি যে এটার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বর্তমান যিনি খেলাফতের আমিরে মজলিস মাওলানা মামুনুল হক। তিনি একই সাথে খেলাফত মজলিসের মহাসচিবের দায়িত্ব পালন করেছেন এবং একই সাথে যুব মজলিসের সভাপতির দায়িত্ব পালন করেছেন। আপনাদের খেলাফত মজলিসের মহাসচিবের দায়িত্ব পালন করার সময় আরেকটি সহযোগী সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করা যায়? এটা আসলে আমাদের সংগঠনের মধ্যে কিছু বিশেষ পরিস্থিতির কারণে অল্প কিছুদিন এ ধরনের অবস্থা ছিল যে একই সঙ্গে তিনি মহাসচিব, আবার একই সঙ্গে তিনি একটি সহযোগী সংগঠনের সভাপতি। আচ্ছা, এটা সংগঠনের একটা বিশেষ পরিস্থিতির কারণে অল্প কিছুদিন এটা তিনি ছিলেন। আচ্ছা, আপনি মোদি বিরোধী আন্দোলনের পরে আপনি কারারুদ্ধ হয়েছিলেন। আপনার কারারুদ্ধ হওয়ার পেছনে আসলে কি মূল অনুঘটক কি ছিল? মোদি বিরোধী আন্দোলন? না, মোদি বিরোধী আন্দোলন মূল অনুঘটক ছিল না, এটা উপলক্ষ ছিল। আচ্ছা, আমাদের গ্রেফতারের মূল কারণ ছিল সরকার কওমি অঙ্গনটাকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছিল। আচ্ছা, এই নিয়ন্ত্রণ করার জন্য তারা এর জন্য বাধা ছিল কিছু ব্যক্তি যাদের আপসহীন ভূমিকার কারণে কওমি অঙ্গনটাকে সরকার পূর্ণ নিয়ন্ত্রণে নিতে সক্ষম হচ্ছিল না। আচ্ছা, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসহীন ভূমিকা ছিলেন, আমি বলবো ওই সময় নেতৃত্বে ছিলেন 3 জন মানুষ। আচ্ছা, আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা নূর হোসেন কাসেমি, আল্লামা মামুনুল হক। আচ্ছা, এই 3 জন ব্যক্তি ছিলেন কওমি অঙ্গনকে সরকারের যে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা, এই প্রচেষ্টায় বাধা ছিলেন এই 3 জন। আচ্ছা, আমরা কিছু মানুষ তরুণদের মধ্য থেকে আমরা এদের পক্ষে একটা বলিষ্ঠ ভূমিকা আমরা রেখেছিলাম। বিশেষ করে করোনার আগে ওই সময়টাতে আমাদের বিশেষ একটা ভূমিকা ছিল, সোশ্যাল মিডিয়াতেও আমাদের বিশেষ একটা ভূমিকা ছিল। এই সকল কারণে আমরা আমাদের বড়দের পাশাপাশি আমরা কিছু ছোট মানুষও আমরা সরকারের বিশেষ নজরদারিতে আমরা পড়ে যাই। আচ্ছা, আপনি কতদিন ছিলেন? জেল জীবন ছিল কতদিন আপনার? 1 বছর। দৈনিক আমার দেশে 21শে জানুয়ারি 2025-এ আপনার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সেখানে আমরা জানতে পেরেছি যে জেলখানাতে কোরআন পড়তেও আপনার অনুমতি নিতে হতো। জি, এটা আমাদের যে কারাবরণের দীর্ঘ সময় আমরা ছিলাম জেলের ভিতরেও আরেক জেলের মধ্যে। আচ্ছা, এটাকে বলে সেল। আমাদের সকল বন্দীদের হেফাজতের সকলকেই তারা ওই সেলের আসামি করেছিল। এই কারণে অন্যান্য সাধারণ বন্দীরা যে ধরনের সুযোগ পায় আমরা সেগুলো সাধারণ বন্দীরা তো ওয়ার্ডে থাকতো। আমাদের সেই সুযোগটা ছিল না। আচ্ছা, আসলে আওয়ামী লীগ মানুষকে নির্যাতন করা এবং বিরোধী মতকে দমন করার যে কৌশল জানে, এই ফ্যাসিবাদের পতনের পরেও এখন যারা ক্ষমতায়, তারা যে আওয়ামী লীগের বিচার এই সরকারের কাছে যেরকম, অন্য প্রসঙ্গে যাচ্ছি আমি, এই সরকারের কাছে মানুষের অন্যতম একটা চাহিদা হচ্ছে ফ্যাসিবাদের বিচার। কিছু মানুষ গ্রেফতার হচ্ছে আমরা দেখছি, কিন্তু সরকার তাদেরকে যেভাবে নিয়ন্ত্রণ করা উচিত বা তাদের পানিশমেন্টটা যে ধরনের হওয়া উচিত তারা সেটা করতে সক্ষম হচ্ছে না। বিগত সময় আপনাদের উপরে যে নির্যাতন চালানো হয়েছিল আওয়ামী লীগ সরকার, বিন্দু মাত্র সেই শাস্তিটা আসলে তারা পাচ্ছে না। এটা আমরা আসলে দেখতে পাচ্ছি যে মিডিয়াতে তারা বিভিন্ন সময় এসে উল্টো আরো আদালতে পুলিশকে এসে তারা কিন্তু ধমক দিচ্ছে আমাদের সকল বন্দীদেরকে। ওরা সন্ত্রাস বিরোধী আইনের মামলা দিয়ে গ্রেফতার করে। সন্ত্রাস বিরোধী আইনের মামলা দেওয়ার অর্থই হচ্ছে জেলখানার ভিতরে স্বাভাবিক যে সুযোগ সুবিধা এগুলো থেকে সে বঞ্চিত হবে।
অর্থাৎ জেলের মধ্যেও আপনারা স্বাভাবিক জীবনটা যাপন করতে পারতেন না। এইটা হলো সবচেয়ে বড় ব্যাপার। আমাদের ওখানে একটা পরিচয়পত্র থাকে জেলখানার, যেটাকে আমরা জেলের ভাষায় কেস কার্ড বলি। ওই কেস কার্ডের কোনায় লাল কালি দিয়ে লেখা থাকে সন্ত্রাস। আচ্ছা, এই কেস কার্ড যার কাছে থাকবে সে জেলখানার অনেক সুবিধা থেকে বঞ্চিত হবে। যেমন অন্য সকল বন্দীরা সকাল 6টা থেকে বিকাল 5টা পর্যন্ত জেলখানার মানে একটু খোলা মাঠে করিডোরে হাঁটাচলা করতে পারবে। আচ্ছা, এই হেফাজতের বন্দীরা সেটা পারবে না। জেলখানায় কারা কর্তৃপক্ষের উদ্যোগী টেলিফোনের ব্যবস্থা আছে। আচ্ছা, সেখানে সকল বন্দীরা অল্প টাকার বিনিময়ে ফোনে কথা বলতে পারে, কিন্তু সেই সুযোগটা আমাদের ছিল না। তারপর বাহির থেকে পরিবার গিয়ে সাক্ষাৎ করতে পারে, সেই সুযোগটা আমাদের জন্য এতটা জটিল ছিল, মানে আমাদের পরিবার যদি একবার সাক্ষাৎ করতে যেত আর কখনো যেত না। আচ্ছা আচ্ছা, আপনি রিমান্ডেও ছিলেন সম্ভবত? হ্যাঁ, আমি 2টি মামলা নিয়ে গ্রেফতার হই। 2 মাসের মাথায় আমার জামিন হয়। জামিন হওয়ার পর মুক্তির যত প্রক্রিয়া, সকল প্রক্রিয়া সম্পন্ন করে আমি যখন জেল গেটে আসি, সর্বশেষ ডেপুটি জেলার আমার ফাইলে সই করে এবং জেলারের সামনে যাই। জেলারের সই করবে, আমি মুক্তি পাবো। ঠিক এই সময় তার কাছে ফোন আসে, আমার পরিচয় তার কাছে বলা হয় যে সে মামুনুল হকের ভাগিনা। এই পরিচয় আসার পর আমাকে আবার আটকে দেওয়া হয় এবং তৎক্ষণাৎ ওই দিনই আমার নামে নতুন আরও 4টি মামলা দেওয়া হয়। আচ্ছা, এবং সবগুলো মামলাতেই আমার রিমান্ডে যেতে হয়েছে। এই 4টি মামলা, আগের 2টি, মোট 6টি জামিন করার পর আবারও আমাকে আরও 3টি মামলা দেওয়া হয়। মানে জামিন হচ্ছে আর নতুন করে মামলা দেওয়া হচ্ছে। তো এই বাকি 3টি হওয়ার পর মোট 9টি মামলা যখন আমার জামিন হয়, তখন আমি ততদিনে প্রায় 9 মাস কারাগারে। 9টি মামলা জামিনের পর আবারও আমার মুক্তির যাবতীয় আয়োজন সম্পন্ন হয়। এবার ডেপুটি জেলার আমার ফাইলে সই করে, কিন্তু রাত 10টার দিকে আবারও আমাকে ভিতরে পাঠিয়ে দেওয়া হয় এবং পরদিন আমার নামে আরেকটি মামলা চলে আসে। সর্বশেষ 10টি মামলা জামিন করে আমি কারাগার থেকে বের হই। 10টি মামলা থেকে আপনি জামিন নিয়েছেন, সেই মামলাগুলো কি চলমান এখনো? হ্যাঁ, মামলা সবই চলমান। ইদানিং শুনছি কিছু মামলা প্রত্যাহার হচ্ছে। আমার মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে আমি এখনো নিশ্চিত কোনো খবর পাইনি। গণ অভ্যুত্থানের আজকে 1 বছর পরে এসেও আপনাদের এখনো মামলাগুলো চলমান? অল্প কিছু মামলা প্রত্যাহার হয়েছে, সবগুলো মামলা এখনো প্রত্যাহার হয়নি। অল্প কিছু মামলা। এটা তো আসলে খুবই দুঃখজনক। এটা আসলে আমাদের হেফাজতের নেতৃবৃন্দ বারবার যোগাযোগ করেছেন। এখানে মামলার সংখ্যা আসলে অনেক। আচ্ছা, আমলাতান্ত্রিক নানান জটিলতা আছে, সবকিছু মিলিয়ে আমরা আশা করি হয়তো শেষ হয়ে যাবে। যাক, মামলাগুলো শেষ হোক সেই দোয়াই করি। ফ্যাসিবাদ আমলে যারা নানাভাবে নির্যাতিত ছিলেন, আপনিও অনেক বড় নির্যাতনের শিকার। আমরা আপনার সার্বিক সুস্থতাও কামনা করি এবং একই সাথে সকল মামলা থেকে আপনি মুক্তি পান, সেটাও আমরা চাই। এছাড়া আপনি রাজনীতির পাশাপাশি আরও বেশ কিছু সাংস্কৃতিক কর্মকাণ্ড বা সাহিত্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন। আপনি হরফ নামে একটি সংগঠন বা একটি ম্যাগাজিন পরিচালনা করছেন, একটু জানাবেন কি এটা আসলে হরফ? এটা মূলত একেবারেই কিশোর তরুণদের নিয়ে একটি আয়োজন। আমাদের ছোটদের যারা লেখালেখি শিখতে চায়, লেখালেখি শেখা, সম্পাদনা শেখা, ডিজাইন শেখা, যাদের আগ্রহ, এই শ্রেণীটার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা আমাদের উদ্দেশ্য ছিল, লেখালেখি করার জন্য। জি। আর শাইখুল হাদিস পরিষদের কার্যক্রম কি আসলে? শাইখুল হাদিস পরিষদের বিষয়টা একটু ভিন্ন। এটা আমরা যখন কারাগার থেকে বের হই তখন দেশের যে পরিস্থিতি ছিল, কোনো রাজনৈতিক ব্যানারে আমাদের ইসলামপন্থীদের, বিশেষ করে কোনো রাজনৈতিক ব্যানারে আমাদের ভূমিকা রাখার কোনো সুযোগই ছিল না। তখন আমরা এই সংগঠনটাকে প্রতিষ্ঠা করি।
যে এই নামটা এমন যে এই নামকে ধারণ করে এই ব্যানার নিয়ে কোনো একটা কর্মসূচিতে যাওয়া আমাদের জন্য সহজ ছিল। এই জন্য আওয়ামী লীগ সরকারের আমলে ইসলামপন্থীরা যখন মানে 2021-এ ইসলামপন্থীদের উপর যে ট্র্যাজেডি যায়, এরপরে সর্বপ্রথম ইসলামপন্থীরা আলেম ওলামারা এই ব্যানারেই মুখ খোলে সরকারের বিরুদ্ধে। মানে শুধু খেলাফত মজলিসই না, বরং এখানে আমরা খেলাফত মজলিস এটার পিছনে ছিল, আমরা এখানে সবাইকে এনেছি, সব দলের ওলামা একরামকে এনেছি, সবার বক্তব্য সবার কথা আমরা এই ব্যানার থেকে প্রচার করেছি। এখন তো এই ব্যানারের তাহলে আবেদন ফুরিয়ে যাওয়ার কথা, যেহেতু এখন রাজনৈতিক দলগুলো স্বনামিক কার্যক্রম করতে পারছে। এখানে এভাবে আমাদের সূচনাটা হলেও আমরা নিয়মতান্ত্রিক কিছু কাজের শুরুটা এভাবে হলেও আমরা নিয়মতান্ত্রিক কিছু কাজ গ্রহণ করি, সেগুলো একটু ধীরগতিতে হলেও চলছে। আচ্ছা, তরুণ আলেম প্রজন্ম 24 এ নামে একটি সংগঠন আপনারা যাত্রা করেছেন। এটি সেপ্টেম্বর 2024-এ সম্ভবত যাত্রা শুরু করেছে। এটিকে আপনি নেতৃত্ব দিচ্ছেন। এটির আসলে কি লক্ষ্যে আপনি এই সংগঠনটির যাত্রা করেছেন? আমরা সকলেই জানি যে এই জুলাই আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের একটা বিশাল ভূমিকা ছিল। আচ্ছা, এখানে আমরা যে হিসাব পেয়েছি তাতে প্রায় 90 জন মাদ্রাসা শিক্ষার্থী শহীদ হয়, অসংখ্য আলেম ওলামা মাদ্রাসা শিক্ষার্থী আহত হয়। আমরা চিন্তা করলাম যে তাদের তালিকা সামনে নিয়ে আসা, কওমি অঙ্গনের যে ভূমিকা, সেই ভূমিকাটা জাতির সামনে তুলে ধরা। কওমি অঙ্গনের কি ভূমিকা ছিল এই জুলাই আন্দোলনে? আমরা জানি নিশ্চয়ই ভূমিকা ছিল, আমি জানতে চাচ্ছি। মানে যে অঞ্চলগুলোতেই আন্দোলন হয়েছে, প্রতিটা জায়গায় মাদ্রাসা ছাত্ররা উল্লেখযোগ্য ভূমিকা রাখে, বিশেষ করে কওমি এবং আলিয়া। জি অবশ্যই, বিশেষ করে কওমি। এই যে কারফিউর আগে এবং কারফিউর পরে মাদ্রাসার ছাত্ররা বিশেষভাবে ভূমিকা রাখে। আমি দুইটা জায়গার কথা বলবো, একটা হচ্ছে যাত্রাবাড়ি আর একটা মোহাম্মদপুর। আচ্ছা, আমি নিজে যেহেতু মোহাম্মদপুরে ছিলাম, মোহাম্মদপুরে ইউনিভার্সিটি, বড় ইউনিভার্সিটি কিন্তু আসলে সেরকম নাই। তো মোহাম্মদপুরে আন্দোলনটা কারা নেতৃত্ব দিল? আচ্ছা, মোহাম্মদপুরে ছাত্র বলতে মাদ্রাসার ছাত্র সংখ্যাই সবচেয়ে বেশি ছিল। এটা আমিও দেখেছি। আমিও আপনার আন্দোলনের সময় 19 তারিখ সম্ভবত শুক্রবার ছিল, আমি সেখানে, তখন আমি মোহাম্মদপুরে ছিলাম, আমি সেখানে মাদ্রাসা শিক্ষার্থীদের দেখেছি। এখানে মাদ্রাসা শিক্ষার্থী সবচেয়ে বেশি ছিল, আর বেশি ছিল আমি বলবো এখানকার শ্রমিক শ্রেণী। আচ্ছা, শ্রমিক এবং নিম্ন আয়ের মানুষজন। আমি মনে করি এই ক্ষেত্রে হয়তো পিছন থেকে বিএনপি, জামাত তাদের একটা ভূমিকা ছিল তাদেরকে আন্দোলনে নামানোর পিছনে। আচ্ছা, অন্যথায় এইভাবে তাদের নেমে আসাটা স্বাভাবিক ছিল না। আপনি বলছিলেন যে আপনাদের তরুণ প্রজন্ম 24 যেটা, এটার মাধ্যমে আন্দোলনে অবদান যারা রেখেছে তাদের কি তালিকা প্রণয়নের কথা বলেছিলেন, করেছেন কি সেই তালিকা? হ্যাঁ, আমরাই সর্বপ্রথম ওই 24 সেপ্টেম্বর আমরা জুলাই আন্দোলনে নিহত মাদ্রাসা শিক্ষার্থীদের তালিকা আমরাই সর্বপ্রথম প্রকাশ করি। 77 জনের আমরা একটা তালিকা প্রেস ক্লাবে, 77 জন শহীদের একটা তালিকা আমরা প্রকাশ করি। প্রেস ক্লাবে প্রোগ্রাম করে আমরা সেই তালিকা প্রকাশ করেছি। যারা কওমি মাদ্রাসা শিক্ষার্থী, এদের কি আসলে সরকার যে প্রজ্ঞাপন জারি করেছে বা সরকার শহীদদের যে তালিকা করেছে, সেখানে কি সকলের নাম আছে? এখানে সরকারের যে তালিকা, এটা আমাদের তালিকার পরে এসেছে। তো আমরা অল্প কয়েকটা নাম বাদে আমাদের অনেক নামই সেখানে রয়েছে। আচ্ছা, এই যে তালিকাতে যাদের নাম আসছে, ওনাদেরকে কি আপনারা কোনোভাবে যোগাযোগ করা বা তাদেরকে সহযোগিতা করা, তাদের পাশে দাঁড়ানো, এ ধরনের কোনো কার্যক্রম কি আপনারা নিয়েছেন? সেটি তরুণ প্রজন্ম হোক অথবা আপনাদের বাংলাদেশ খেলাফত মজলিস হোক। আমরা ওই আমাদের সংগঠন যেদিন সূচনা হয়, আমরা ওদিনই আরো কয়েকটি সংগঠন দূর থেকে যারা বিভিন্নভাবে সহযোগিতা করতে চায়, আমরা তাদের কাছ পর্যন্ত সহযোগিতা পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেছি।
এবং সেটা আমরা অব্যাহতভাবে করে যাওয়ার চেষ্টা করছি। আচ্ছা ইসলাম ভাই, আপনি তো খেলাফত মজলিসের পাশাপাশি হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী সদস্য। হেফাজত ইসলাম বাংলাদেশকে নিয়ে আমরা দেখছি যে এখন একটি বিতর্ক তৈরি হচ্ছে। হেফাজত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তারা বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে গিয়ে তারা রাজনৈতিক ভাষায় কথা বলছেন। হেফাজত ইসলামকে অনেকটা রাজনীতিকরণের একটি চেষ্টা আমরা লক্ষ্য করছি। এটি কি আসলে কিছুদিন পরে একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে? হেফাজতে ইসলাম রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশের কোনো সম্ভাবনা নেই। তবে হেফাজতে ইসলাম বরাবরই বলে যে আমরা রাজনীতি না করলেও রাজনীতিকে আমরা নিয়ন্ত্রণ করব। এই জায়গাটায় হেফাজতে ইসলামের ভূমিকা আছে। পাশাপাশি আরেকটি বিষয় রয়েছে এখানে, সেটা হলো হেফাজতে ইসলামের দায়িত্ব পালন করছে এরকম অনেক ব্যক্তি এমন যারা ভিন্ন কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব পর্যায়ের কেউ। এই কারণেও অনেকের মধ্যে এই ধরনের একটা দ্বিধা তৈরি হয় যে হেফাজতে ইসলাম রাজনৈতিক ভূমিকা রাখছে, এই ধরনের একটা ধারণা তৈরি হয়। আগামী জাতীয় নির্বাচনে হেফাজতে ইসলাম আসলে কাদেরকে সমর্থন দিতে পারে? হেফাজতে ইসলামের কাউকে সমর্থন দেওয়ার সুযোগ নাই। আচ্ছা, হেফাজতে ইসলামের সংগঠন হিসেবে কাউকে সমর্থন দেওয়ার সুযোগ নেই। আপনাদের যে লাখ লাখ নেতাকর্মী আছে সারা দেশে, তারা আসলে কাদেরকে সমর্থন দেবে? এইটা আমাদের যে ইসলামী দলগুলো রয়েছে সেই দলগুলো সিদ্ধান্ত নেবে। আচ্ছা, তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে বিভিন্ন ইসলামিক দলের নেতাকর্মীরাই কেবল হেফাজত ইসলাম করছে? না, এখানে একটু পার্থক্য রয়েছে। সেটা হলো বিভিন্ন রাজনৈতিক দলগুলো এবং দলগুলোর যে কর্মী, এর বাইরেও হেফাজতে ইসলামের একটা বৃহৎ শক্তি সমর্থন রয়েছে। সেটা পরিবেশ পরিস্থিতির উপর তাদের নিয়ে হেফাজত ইসলামের কোনো পরিকল্পনা আছে কিনা, বা তাদেরকে আপনারা কিভাবে গাইড করবেন? তারা আসলে কোন দিকে আগামী নির্বাচনে ভূমিকা রাখবে? নির্বাচনের বিষয়ে আসলে এখন পর্যন্ত অবস্থা যা, পরিস্থিতি যদি এরকম হতো যে আওয়ামী লীগ এখনো নির্বাচনে অংশগ্রহণ করবে, যদি পরিবেশটা এরকম হতো তাহলে অবস্থা এই দাঁড়াতো যে ফ্যাসিবাদ বিরোধী শক্তি আমরা সবাই তো এখন নাই। এখন যে পরিবেশটা, তাতে আসলে তারা কাদেরকে, এটা এইভাবে এই মুহূর্তে বলা মুশকিল। আপনি যদি তাদেরকে কোনো একটা নির্দেশনা দিতে নাই পারেন, তাহলে তারা মিসগাইডেড হতে পারে। না, হেফাজতে ইসলামের ওই সকল সমর্থক যারা কোনো ইসলামী সংগঠনের সাথে নাই, তাদের এই নির্বাচন কেন্দ্রিক হেফাজতে ইসলাম থেকে প্রত্যাশাও তাদের কম। আচ্ছা, এই শ্রেণীটা হচ্ছে দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যখন কোনো আঘাত আসে তখন হেফাজতে ইসলাম একটি ভূমিকা রাখে, সেই জায়গায় তাদের অংশগ্রহণ থাকে। এছাড়া ভাই, এখন তো আগামী জাতীয় নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা চলছে আমাদের একদম চায়ের স্টল থেকে শুরু করে সর্বত্র, এবং সেখানে শুনতে পাচ্ছি যে ইসলামী দলগুলোর মাঝে একটি ঐক্যের সম্ভাবনা দেখা দিচ্ছে। ইতিমধ্যে আমরা খেয়াল করেছি যে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যেও কিন্তু ঐক্যের একটি বাতাস বয়ে যাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশ খেলাফত মজলিস তারাও কি আসলে ইসলামী দলগুলোর ঐক্য চায়, নাকি তারা আসলে আগামী নির্বাচনে একক নির্বাচন করবে, নাকি তারা বিএনপির সাথে জোটবদ্ধ হবে? আপনি কি মনে করছেন? বাংলাদেশ খেলাফত মজলিসের এক্ষেত্রে অবস্থান হচ্ছে যে আমরা অবশ্যই ঐক্য চাই। আমরা চাই যে প্রতিটি আসনে যেন ইসলামপন্থীদের ব্যালট বক্স একটাই হয়, এটা আমাদের জোরালো প্রত্যাশা। তবে বিএনপি না আওয়ামী লীগ, বিএনপি না জামাত, এই জায়গাটাতে আমি মনে করি এখন পর্যন্ত দেশের রাজনীতি এই জায়গাটা এখনো পৌঁছায়নি যে এই দুইটা জায়গা স্পষ্ট হবে, কে বিএনপির দিকে আর কে জামাতের দিকে। অল্প কিছুদিনের মধ্যে হয়তো হবে, কিন্তু এই মুহূর্ত পর্যন্ত আমাদের প্রত্যাশার জায়গা হচ্ছে আগে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়া। ইসলামী দলগুলো আগে ঐক্যবদ্ধ হবে, তারপর তারা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেবে যে দেশ এবং ইসলামের কল্যাণ
কোন দিকে গেলে বেশি আপনারা তো ইসলামী দল, যদি ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার প্রশ্ন আসে সেক্ষেত্রে তো আপনাদেরকেও ভূমিকা নিতে হবে। অবশ্যই আসলে ঐক্যবদ্ধ হতে চাচ্ছেন কিনা? অবশ্যই আমরা ঐক্যবদ্ধ হতে চাচ্ছি এবং ঐক্যের জন্য আমাদের প্রকাশ্য তৎপরতা চলছে। আমরা দেখেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সমাবেশ হয়ে গেল সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানে কিন্তু আপনাদের দলের মহাসচিব সম্ভবত শুধু ইসলামী আন্দোলনের সমাবেশে যোগদান করাই নয়, যতগুলি ইসলামী দল রয়েছে প্রতিটি দলের সঙ্গে আমাদের নেতৃবৃন্দের নিয়মিত আলাপ আলোচনা বৈঠক অব্যাহত রয়েছে। আমরা আশা করছি বা আশা করতে পারি যে ইসলামী দলগুলোর একটি ঐক্য হতে যাচ্ছে এবং সেখানে বাংলাদেশ খেলাফত মজলিস পাইওনিয়ার ভূমিকা পালন করবে। আমরা চেষ্টা করছি যে ইসলামী দলগুলো যেন ঐক্যবদ্ধ হতে পারে। যদি সেরকম সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ খেলাফত মজলিস আলাদা নির্বাচন করারও সম্ভাবনা রয়েছে। কিন্তু আমরা তো অন্যদিকে দেখি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিংবা জাতীয়তাবাদী ছাত্র দলের বিভিন্ন প্রোগ্রামে মাওলানা মামুনুল হককে আমরা দেখছি। টিএসসিতে তাদের রমাদানের একটি প্রোগ্রামে মাওলানা মামুনুল হক সম্ভবত চিফ গেস্ট ছিলেন। আবার রমাদানের জাতীয়তাবাদী দলের যে ইফতার মাহফিল হলো সেখানেও কিন্তু আমরা মামুনুল হককে দোয়া করতে দেখেছি। সেক্ষেত্রে কি বলা যায় না যে আসলে বিএনপির সাথে বাংলাদেশ খেলাফত মজলিসের একটি ভালো সম্পর্ক তৈরি হয়েছে এখন? আমরা মনে করি যতগুলো দল বর্তমান বাংলাদেশে রাজনীতি করছে সবাই ফ্যাসিবাদ বিরোধী শক্তি এবং সকলের সঙ্গেই আমরা মনে করি আমাদের সুসম্পর্ক রয়েছে। এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একটা বড় শক্তি বিএনপি। বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র দলের একটি প্রোগ্রাম, তারা কোরআন প্রতিযোগিতার আয়োজন করেছিল। সেখানে তারা আল্লামা মামুনুল হককে অতিথি করে সেখানে যায়। এরপর ইফতার মাহফিল ছিল, এটাও খুব স্বাভাবিক। জামাত ইসলামের ইফতার মাহফিলও অন্যান্য দলের নেতৃবৃন্দ গিয়ে থাকে, বিএনপির প্রোগ্রামেও গিয়ে থাকে। এটা একটা স্বাভাবিক প্রোগ্রাম। এই দুটি প্রোগ্রামের দ্বারাই কোনো কিছু নির্ধারণ করে ফেলার সুযোগ নেই। বিএনপির সাথে জোট হয়ে গেছে এটি আসলে বলার সুযোগ নেই। তবে অবশ্যই বিএনপির সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে, জামাত ইসলামের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে, এনসিপির সাথেও আমাদের সুসম্পর্ক রয়েছে। এহসান ভাই, আপনি জামিয়া রহমানিয়া আরাবিয়ার শিক্ষক। জামিয়া রহমানিয়া আরাবিয়ার এটি অনেক প্রসিদ্ধ একটি মাদ্রাসা। আমরা দেখেছি 5ই আগস্টের পর আপনারা সেই মাদ্রাসায় কাইন্ড অফ দখলে নিয়েছেন। সেই মাদ্রাসাতে 5ই আগস্টের আগে আপনাদের অবস্থান ছিল না। তা আপনারা আসলে জামিয়া রহমানিয়া মাদ্রাসাটিকে কেন দখলে নিলেন এবং এই মাদ্রাসাটি নিয়ে আপনাদের বক্তব্য কি? আসলে 5ই আগস্টের পরে আমরা মাদ্রাসাটি দখলে নিয়েছি, এই বক্তব্যটা সঠিক না। মানে আপনারা দখলে নেন নাই? আমরা এই মাদ্রাসায় আগে থেকেই ছিলাম। আচ্ছা, এই মাদ্রাসায় আমরা আগে থেকেই ছিলাম। এই মাদ্রাসার যারা দায়িত্বশীল তাদের সঙ্গে বেশ আগের একটি পুরনো দ্বন্দ্ব রয়েছে, কিন্তু বিগত 20 বছর যাবৎ আমরা সেখানে ছিলাম। আচ্ছা, 2021-এ যখন মোদি বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে হেফাজতের উপর আওয়ামী লীগের দমন পীড়ন শুরু হয় এবং আল্লামা মামুনুল হক সাহেব যখন গ্রেফতার হন, এই রকম একটা পরিস্থিতিতে সরকার সিদ্ধান্ত নেয় যারা সরকার বিরোধী আন্দোলনে ভূমিকা রাখে তাদের মাদ্রাসাগুলো তাদের হাত থেকে সরকার নিয়ে নেবে। আচ্ছা, এই সিদ্ধান্তের ভিত্তিতেই বাড়িধারায় যারা নেতৃত্বে ছিলেন তাদের হাত থেকে মাদ্রাসা নিয়ে নেওয়া হয়। ইসলামবাগ মাদ্রাসায় যিনি নেতৃত্বে ছিলেন তার হাত থেকেও মাদ্রাসা নিয়ে নেওয়া হয় এবং লালবাগ মাদ্রাসায় যারা নেতৃত্বে ছিলেন তাদের বাদ দিয়ে আরেক পক্ষের হাতে তুলে দেওয়া হয়। ওই সিদ্ধান্তের আলোকেই 2021-এ জামিয়া রহমানিয়া আরাবিয়াও আমাদের হাত থেকে কেড়ে নিয়ে আরেকটি পক্ষের হাতে তুলে দেওয়া হয়। এবং ফ্যাসিবাদ পতনের সাথে সাথে সেই পক্ষ ওই দিন 5ই আগস্ট আল্লামা মামুনুল হক ক্যান্টনমেন্টে গিয়েছিলেন সেনাপ্রধানের সঙ্গে ওই বৈঠকে। সেখানে ওনার সঙ্গী হিসেবে আমিও গিয়েছিলাম। আচ্ছা, আমরা সেখান থেকে মোহাম্মদপুরে আসার আগেই আমাদের প্রাক্তন ছাত্র যারা ওই সিদ্ধান্তের কারণে বিক্ষুব্ধ ছিল তারা মাদ্রাসাটা আবার নিয়ে নেয়। আচ্ছা আচ্ছা,
আপনি 5ই আগস্ট বলছিলেন যে সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করেছেন, কিন্তু আমরা যুগান্তরের একটি প্রতিবেদন লক্ষ্য করছি 24শে জুলাই। সেখানে আমরা দেখছি যে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মামুনুল হক সহ আলেমদের বৈঠক, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আপনারা বৈঠক করেছেন এবং সে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদেরকে কি বার্তা দিয়েছিলেন সে বৈঠকে, একটু কি জানাবেন যে আসলে কি বার্তা দেওয়া হয়েছিল সেখানে? আসলে ওই বৈঠকটার বিষয়ে, বৈঠকটা ছিল 23 জুলাই। জি, 23 জুলাই আমরা জানি যে আন্দোলন শুরু হয়ে যায় এর কিছুদিন আগেই। তো ওই সময় সরকার এই বৈঠকটা ডাকে এবং এই বৈঠকে যারা গিয়েছিলেন এর মধ্যে কয়েকজনকে আমরা জানি যে সরকার একরকম বাধ্য করেই সেখানে উপস্থিত করে। আচ্ছা, আপনাদেরকে বাধ্য করে উপস্থিত করা হয়েছিল? যেমন আল্লামা মামুনুল হক সাহেবকে মানে সরকারের পক্ষ থেকে অভিযোগ দেয়া হচ্ছিল যে মৌলানা মামুনুল হক এবং মাহফুজুল হক তারা দুইজন দায়িত্ব নিয়েছে গণভবন দখলের। আচ্ছা, আমরা যেহেতু মোহাম্মদপুরে অবস্থান করি, মোহাম্মদপুরে এক গন্ডগোল হচ্ছিল, মোহাম্মদপুর থেকে গণভবন সবচেয়ে নিকটে। এই কারণে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এই দুইজন দায়িত্ব নিয়েছে গণভবন দখলের এবং এই অঞ্চলে মারামারি, সংঘর্ষ, গ্যাঞ্জামের সকল দায় সরকার এই দুজনের উপরে চাপায়। এইসব বক্তব্যের মাধ্যমে, এইসব কথা বলার মাধ্যমে একটা প্রেশার তৈরি করে। আচ্ছা, এবং কিছু ব্যক্তিকে সরকার এই ক্ষেত্রে ব্যবহার করে যারা আল্লামা মামুনুল হক সাহেবের উপরে চাপ তৈরি করে সেই বৈঠকে যাওয়ার জন্য। আচ্ছা, এবং আমি সুনির্দিষ্টভাবে জানি যে মোহাম্মদপুর থানা যেই অঞ্চলে ছিলেন ওই অঞ্চলের থানাকে দায়িত্ব দেয় তাদেরকে সেখানে বৈঠকে যাওয়ার জন্য। এইরকম একটা পরিস্থিতিতে তিনি সেদিন সেই বৈঠকে গিয়েছিলেন। আচ্ছা, এখানে কি একটাই বৈঠক হয়েছিল? হ্যাঁ, এরপরেও আগস্টের 2 বা 3 তারিখে আরেকটা বৈঠক হয়, সেখানে আমাদের কেউ যায়নি। আচ্ছা, এহসান ভাই, এই যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদের পতন আমরা সবাই মিলে ঘটালাম, কিন্তু বিশেষ করে হেফাজতের তো ফ্যাসি বিরোধী একটি অবস্থান ছিল বিগত সময়গুলোতে। আমরা শাপলা চত্বরে সেটি দেখেছি যে হেফাজতের উপর ফ্যাসিবাদের যে একটি ট্র্যাজেডি বা অত্যাচারের একটি স্টিম রোলারে আমি বলবো। কিন্তু যে জুলাই ঘোষণাপত্র গত 5ই আগস্ট আমাদের প্রধান উপদেষ্টা যেটি জারি করেছেন, সেখানে কিন্তু শাপলার কোনো উল্লেখ আমরা দেখছি না। এটা নিয়ে কি আপনারা হেফাজত কিংবা হেফাজতের কথাই আমি বলবো, হেফাজত কি কোনো আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বা হেফাজতের দৃষ্টিভঙ্গি কি আসলে এটা নিয়ে? সরকারের যে জুলাই ঘোষণাপত্র, এই ঘোষণাপত্রে শাপলার কথা না থাকা গোটা ইসলামী অঙ্গন, কওমি অঙ্গনকে মর্মাহত করেছে এবং আমাদের অঙ্গনের সবগুলো দলের পক্ষ থেকে, হেফাজতের পক্ষ থেকে সরকারের কাছে কড়া বিবৃতি আমরা দেখেছি। সবাই কড়া বিবৃতি দিয়েছে যে সরকারের জন্য এটা কোনোভাবেই উচিত হয়নি। যে আমরা মনে করি যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সূচনা 2013 সালের মাধ্যমেই হয়েছে। আচ্ছা, এত বড় একটা ট্র্যাজেডি, এটা অবশ্যই থাকা দরকার ছিল। তারও আগে আরো বড় ট্র্যাজেডি হয়েছে, আমাদের পিলখানা হত্যাকাণ্ড হয়েছে। জি, অবশ্যই এই পিলখানা হত্যাকাণ্ড অনেক বড় ঘটনা, কিন্তু সরকারের বিরুদ্ধে দাঁড়ানো এবং জীবন দেয়া, আন্দোলনের মাঠে রাজপথে জীবন দেয়া একদিনে এক রাতে, এটাই সবচেয়ে বড় ঘটনা। হেফাজতের সেই সময়ে আমরা দেখেছি যে মেঘমল্লার বসু, যিনি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করছেন, তার স্ট্যাটাস ছিল যে তিনি হেফাজতের বিরুদ্ধে তার অবস্থান, এবং সেটি কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে, সেটি বিভিন্ন সময় আলোচিত হয়। আমরা কিন্তু দেখি যে মেঘমল্লার বসু এখন তিনি কিন্তু ফ্যাসি বিরোধী সুবিধাগুলো নিচ্ছেন। তখন কিন্তু তিনি ফ্যাসিবাদের সাথে সুর মিলিয়ে হেফাজতের বিপক্ষে বলেছিলেন। তো এই যে সে এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে তিনি রাজনীতি করে যাচ্ছেন এবং ফ্যাসি বিরোধী সুযোগ সুবিধা কথাও যদি বলি সেটিও তিনি নিচ্ছেন,
এইটাকে আপনারা হেফাজত ইসলাম এটা আসলে কিভাবে নিচ্ছে, এবং সাম্প্রতিক সময়ে মেঘমুল্লার বসু যে আমরা দেখেছি যে এই ফ্যাসি বিরোধী আন্দোলনের অন্যতম সেনানী সাদিক কায়েমকে পাকিস্তানি বলার মতো ধৃষ্টতাও সে দেখিয়েছে, এটি নিয়ে কি আসলে হেফাজতের কোনো কনসার্ন হওয়ার মতো কিছু কিনা? আমি মেঘমুল্লার বসুকে সেই স্ট্যাটাস আমি দেখেছি। পাশাপাশি আমার নজরে এটাও এসেছে যে সে বলার চেষ্টা করলো, দেখলাম যে 5ই মে যে হত্যাকাণ্ড হয়েছে সে তার এখনকার দাবি হচ্ছে যে আমি সেটা তখন আমি বুঝতে পারিনি। আচ্ছা, এটা তার বক্তব্য যে না, সে এখন বলতেছে সে তখন বুঝতে পারে নাই। আবার সাদিক কায়েমকে পাকিস্তানি বলার পরে সে বলল যে এইটা তার ভুল ছিল। তো এভাবে আগুনে ঘি ঢেলে কিংবা পরিস্থিতিকে অশান্ত করে এরপর যখন বলবে যে বুঝতে পারেনি, আপনারা কি এই ব্যাপারগুলোকে এভাবে ছেড়ে দেবেন? আমরা মনে করি বামপন্থীদের সবসময়ই কাজ হচ্ছে মানে ইসলামপন্থীদের বিরোধিতা করা, ইসলামপন্থীদের ক্ষতি করার চেষ্টা করা, এবং পাশাপাশি আওয়ামী লীগের ফায়দা হয়, সুবিধা হয়, এই ধরনের রাজনীতি তারা সবসময় করছে। আমরা এটাকে এরকম একটা ঘটনা হিসেবেই দেখছি। গত 13ই এপ্রিল আপনারা সমমনা ইসলামী দলসমূহের একটি সম্মিলিত ঘোষণা আপনাদের পক্ষ থেকে এসেছে। সেখানে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ ব্যালট বাক্স নিয়ে সফল আলোচনা হয়েছে। সেখানে আমরা বেশ কয়েকটা ইসলামী দলকে দেখতে পেয়েছি। সমমনা ইসলামী দল বলতে আসলে আপনারা কি বুঝাচ্ছেন? সমমনা ইসলামী দল বলতে আমাদের কওমি অঙ্গনে যে সকল ইসলামী দলগুলো রয়েছে সেই দলগুলোই বোঝানো। সেখানে আহমদ আব্দুল কাদের সাহেব ছিলেন, জি, তিনি নিশ্চয়ই কওমি অঙ্গনের লোক নন। তিনি কওমি অঙ্গনের লোক না হলেও তার যে দল এবং তার যে দীর্ঘদিনের রাজনীতি, সে এই অঙ্গনের রাজনীতির সাথে এতদিন যাবৎ সম্পৃক্ত, এবং তার দলও এই অঙ্গনের প্রতিনিধিত্বই করে। তার মানে বাংলাদেশ খেলাফত মজলিস সহ আপনি বলছেন যে আরো যে দলগুলো আছে এগুলো কওমি অঙ্গনের দল, এগুলো এখনো সাধারণ মানুষের দল হতে পারে নাই। এটা তো ব্যর্থতা অবশ্যই রয়েছে। পাশাপাশি এটা তো এই সত্যকে অস্বীকার করার সুযোগ নেই যে এটা কওমি অঙ্গনেরই দল। আপনাদের ইসলামী ছাত্র মজলিসের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি কি আছে? হ্যাঁ, ডাকসু নির্বাচন নিয়ে ইসলামী ছাত্র মজলিসের প্যানেল কি ঘোষণা হয়েছে বা হবে? ডাকসু নির্বাচন নিয়ে আমাদের সংগঠনের ভাবনা হচ্ছে পূর্ণাঙ্গ প্যানেল দেওয়ার পরিকল্পনা নাই, একটা স্বতন্ত্র অবস্থান থেকে কিছু জায়গায় আমাদের ছেলেরা নির্বাচন করবে। আপনারা যে একটা ব্যালট বাক্স নিয়ে সফল আলোচনা করেছিলেন সেই সমমনা ইসলামী দলের বৈঠকে, এটা আসলে একটা ব্যালট বাক্সের ব্যাপারে কি একটু ক্লিয়ার করবেন? আপনারা আসলে কি চাচ্ছেন? এখানে চাওয়াটা হচ্ছে কোনো একটা আসনে অনেকগুলো ইসলামী দলের প্রার্থী না হওয়া। যে আসনে জমিয়ত উলামা ইসলাম একটা প্রার্থী দিল, সেই অঙ্গনে যত ইসলামী ঘরানার লোকজন রয়েছে সেখান থেকে যেন আরেকজন প্রার্থী না হয়, এটাই হচ্ছে টার্গেট। খেলাফত মজলিস থেকে একজন নির্বাচন করলো, ওই আসনে অন্য কোনো দলের প্রার্থী না থাকা, এটা হচ্ছে টার্গেট। আপনারা ভারত বিরোধী কথা বা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আপনারা কথা বলেন। আমরা দেখেছি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক তিনি ঐতিহাসিক লং মার্চ করেছিলেন অযোধ্যা অভিমুখে, যেটিকে বাবরি মসজিদ লং মার্চ হিসেবে অভিহিত করা হয়। আপনি এটি নিয়ে সম্ভবত বইও লিখেছেন। কিন্তু আপনারা কওমি মাদ্রাসাগুলো যে দেওবন্দ মাদ্রাসাকে যে আপনারা নিজেদের মাদার ইনস্টিটিউশন হিসেবে চিন্তা করে থাকেন, সেটি কি আসলে আমাদের এই সাবকন্টিনেন্টে একটি আধিপত্য বিস্তার করছে না? আপনি কি মনে করেন? এটা আর ভারতীয় আধিপত্যবাদ দুইটাকে তো আমরা এক চোখে দেখতে পারি না। আচ্ছা, আমরা ভারতের বিরোধিতা বলতে হিন্দুত্ববাদের বিরোধিতা, মোদির যে রাজনীতি, এই রাজনীতির বিরোধিতা আমরা করি। আচ্ছা, কিন্তু যে আধিপত্যবাদ বা যে আদর্শ আমাদেরকে কল্যাণের পথ দেখায়, ইসলামের পথ দেখায়, সেটাকে তো আমরা অবশ্যই গ্রহণ করব। সুনির্দিষ্ট শুধু ভারত বলে আমাদের তো বিদ্বেষ থাকার কোনো কারণ নেই। আচ্ছা, আপনি দাওরায়ে হাদিসের পরে যেমনটি বলছিলেন যে দাখিল আলিম করেছেন, অনার্স মাস্টার্স করেছেন,
আপনি যখন দাওরা হাদিস সম্পূর্ণ করেছেন তখন কি দাওরা হাদিসের সনদের মান ঘোষিত হয়েছিল? 2006-এ ঘোষণা হয়েছিল, কিন্তু তখন পর্যন্ত এটা শুধু ঘোষণাই ছিল। এটা সংসদে বিল আকারে তখন পর্যন্ত পাস হয়নি। এখন তো বিল আকারে পাস হয়েছে। এখন কি দাওরা হাদিস যারা করছে তারা কি অনার্স মাস্টার্স করার প্রয়োজনীয়তা তো তাদের এখন আর নাই? প্রয়োজনীয়তা নাই বলতে স্বীকৃতির ঘোষণা থাকলেও সেই রকম এটার কার্যকারিতা এখন পর্যন্ত আমাদের সামনে দৃশ্যমান না। নাই কেন? সে দৃশ্যমান না কেন? এখানে কিছু ঘাটতি রয়েছে। যেমন স্বীকৃতি দেওয়া হয়েছে সরাসরি দাওরা হাদিসকে মাস্টার্সের। তো মাস্টার্সের স্বীকৃতি দেওয়ার কারণে এর নিচের যে সার্টিফিকেটগুলো ওগুলো আমাদের ছেলেদের নাই। আচ্ছা, এই না থাকার কারণে এই সার্টিফিকেটের কার্যকারিতা, গুরুত্ব স্বাভাবিকভাবেই কিছুটা কম রয়েছে। আচ্ছা, কিন্তু আমরা যতটুকু জানি এশিয়ান ইউনিভার্সিটিতে দাওরা হাদিসের সার্টিফিকেট দিয়ে বা দাওরা হাদিস পাশ করে একটা ছেলে কিন্তু খুব সহজেই অনার্স করতে পারছে, সেখানে অনার্সে গিয়ে ভর্তি হতে পারছে। তাহলে তারা কিন্তু দাওরা হাদিসকে বলা যায় যে এটি এইচএসসির মান দিয়েছে, অর্থাৎ প্র্যাকটিক্যালি। তাহলে এই যে প্র্যাকটিক্যালি মান দেওয়া হলো বা আমরা সমাজ সেটিকে বিবেচনা করছি এইচএসসি হিসেবে, কিন্তু বিল আকারে আসলো হচ্ছে এটি মাস্টার্সের সমমান। এটা এশিয়ান ইউনিভার্সিটির এটা বিচ্ছিন্ন ঘটনা। আচ্ছা, এটা বিচ্ছিন্ন ঘটনা। এটা আমরা তো এটাকেও সমর্থন করি না এবং মনে করি যদি দাওরার সার্টিফিকেট কোনো কাজের না হয়, আমরা মনে করি এটাও সেরকম কোনো কাজের হবে না। এখন পর্যন্ত কি দাওরার সার্টিফিকেট দিয়ে কিছুই করতে পারছেন না? কিছুই করতে পারছি না বলতে ইদানিং আমাদের যে বোর্ড, কওমি মাদ্রাসা বোর্ড, বেফাক এবং সর্বোচ্চ বোর্ড আল হাইয়াতুল আউলিয়া, এই দুটি পক্ষের উদ্যোগে সরকারের সঙ্গে আলাপ আলোচনা চলছে এই মেয়াদেই যেন এই স্বীকৃতিটাকে আরেকটু কার্যকর করা যায়, সেজন্য একটা চেষ্টা ফিকির চলছে। আমরা আশা করি যে এই সময়টাতে অন্য এমন অনেক কিছুই আমরা দেখছি যা কোনো নির্বাচিত সরকারের আমলে হয়তো হয়ে উঠতো না। আমরা আশা করি এই জায়গাটাতেও, স্বীকৃতির এই জায়গাটাতেও আমরা ভালো কিছু দেখব। আচ্ছা, এসব আমরা জানি যে আপনারা আপনি মাদ্রাসা শিক্ষক, আপনি হেফাজতে আছেন, আপনি খেলাফত মজলিসে আছেন, কিন্তু একই সাথে আমরা মাওলানা মামুনুল হকের কথা বলি কিংবা মাওলানা মাহফুজুল হকের কথা বলি, আমরা তাবলিগ জামাতের একটি গ্রুপেও দেখি তাদেরকে নেতৃত্ব দিতে। তা আসলে তাবলিগ জামাত যেটি সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন, দাওয়াতি প্ল্যাটফর্ম, সেখানেও আপনারা কেন গেলেন আসলে নেতৃত্ব দেওয়ার জন্যে? আর সেখানে এই যে দুইটা গ্রুপ হয়ে গেল, এই দুইটা গ্রুপের মধ্যেই বা আসলে মানে কি কারণে গ্রুপিংটা হলো বলে আপনি মনে করেন? তাবলিগের যে সমস্যাটা, এটা একটু বেশ জটিল। এই সমস্যাটার সূচনা হয় ভারতে। আমরা জানি যে দিল্লির নিজামুদ্দিন থেকে তবলিগের কাজের সূচনা। সমস্যাটা শুরু হয় সেখানে। তাবলিগের যে আমির মৌলানা সাদ সাহেব, তার কিছু কথা, তার কিছু বক্তব্য, এগুলোর উপর আপত্তি জানায় সেখানকার উলামা ইকরাম। আচ্ছা, এবং সরাসরি তার ওস্তাদ যারা, সেখানে একটা দ্বিমত তৈরি হয় এবং তারা সেখান থেকে নিজামুদ্দিন থেকে বের হয়ে চলে যায়। সেই সমস্যাটা বাংলাদেশে আসে। দিল্লির নিজামুদ্দিনে যখন এই গণ্ডগোলটা শুরু হয়, তখন আমাদের বাংলাদেশে উলামা ইকরামের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় কাকরাইলের মুরব্বীদের কাছে যে নিজামুদ্দিনের যে ঝামেলা সেটা সেখানেই থাকুক, বাংলাদেশের সেই ঝামেলাটা বাংলাদেশে না আসুক, বাংলাদেশের কাজের নেতৃত্ব কাকরাইলের হাতে থাকুক। আচ্ছা, কাকরাইলের নেতৃত্বে কাজ অব্যাহত থাকুক, বাংলাদেশ যেন কোনো পক্ষ এখানে অবলম্বন না করে। উলামা ইকরাম এই ব্যাপারে একটা উদ্যোগ শুরুতে নেন, কিন্তু একটি পক্ষ তাদের বক্তব্য ছিল যে না, আমরা সাদ সাহেবের অনুসরণ করে, দিল্লির নিজামুদ্দিনের অনুসরণ করেই আমরা চলব। এই জায়গাটা এসে দুইটা পক্ষ হয়ে যায়। না, এখানে তো
দুইটা পক্ষের কথা যদি আপনি বলেন, সেখানে দুইটা পক্ষেই তো আলেম ওলামারা ছিলেন, তো সেখানেও কি মামুনুল হক সাহেবকে নেতৃত্ব দেওয়া প্রয়োজন এরকম ছিল? তো এইখানে দুইটা পক্ষেই আলেম ওলামা ছিলেন এই কথা সঠিক না। এখানে একটা পক্ষে আলেম ওলামারা আর একটা পক্ষে সাধারণ শিক্ষিত মানুষদের সংখ্যাগরিষ্ঠতা একটু বেশি। সেখানে একদম আলেম নাই তা বলবো না, পরিমাণটা কম, অনেক কম। আচ্ছা। আর যেই পক্ষে ওলামা একরাম, এই জায়গাটাতে নেতৃত্ব তবলিগের যারা মুরব্বী তাদের কাছেই নেতৃত্ব। এখানে মৌলানা মামুনুল হকের বা মাহফুজুল হকের কোনো নেতৃত্ব নেই। কিন্তু বিশ্ব ইজতেমা বা এই জাতীয় বৃহৎ জায়গায় স্বাভাবিকভাবেই তারা দেশের শীর্ষস্থানীয় আলেমদের সহযোগিতা নিয়ে থাকে। ওই সকল প্রেক্ষিতে, ওই সকল সময়ে মৌলানা মামুনুল হক, মাহফুজুল হক সহ ওলামা একরাম কিছু ভূমিকা রাখেন। আচ্ছা। ওইটাই দৃশ্যমান হয় এবং মনে হয় যে তিনি নেতৃত্ব দিচ্ছেন। তবলিগের কোনো পক্ষেই মাহফুজুল হক বা মামুনুল হক নেতৃত্ব দিচ্ছেন না। আচ্ছা। উভয় পক্ষের নেতৃত্ব তবলিগের লোকজনই দিচ্ছেন। এহসান ভাই, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। সর্বশেষ জানতে চাই যে আপনি তো গাজীপুর 2 আসন থেকে সম্ভবত বাংলাদেশ খেলাফত মজলিসের ব্যানারে নির্বাচন করছেন। তো আসলে গাজীপুর 2 আসনে আপনি ঠিক কি কি কারণে মনে করেন যে গাজীপুর 2 আসনের ভোটার আপনাকে ভোট দেবে? গাজীপুর 2 না, গাজীপুর 3। দুঃখিত, গাজীপুর 3। হ্যাঁ, গাজীপুর 3-এ একটা নির্বাচন করার একটা পরিকল্পনা এখনো রয়েছে। আমাদের দল এখন পর্যন্ত ওই অঞ্চলের প্রার্থী ঘোষণা করেনি, কিন্তু সেখানকার আমাদের সংগঠনের যারা দায়িত্বশীল কর্মী সমর্থক যারা রয়েছে তারা চাচ্ছে যে সেখান থেকে আমি নির্বাচন করি। আমি কিছু আমাদের প্রতীকের পক্ষে কিছু প্রচারণায় অংশ নিচ্ছি। সেখানে আমাদের দল, সংগঠন, সমর্থক যারা রয়েছে তাদের প্রত্যাশা, তাদের চাওয়া যেন আমি সেখানে ভূমিকা রাখি। আমাদের ওই অঞ্চলে আমাদের পারিবারিক অবস্থান, আমার বাবার একটা খ্যাতি সুনাম এই অঞ্চলের মানুষের হৃদয়ে রয়েছে। এই জন্য তারা মনে করছে যে আমি যদি সেখানে ভূমিকা রাখি একটি ভালো ফলাফল হয়তো করতে পারব। আমার দল যদি প্রার্থীতা চূড়ান্ত রূপে ঘোষণা করে তাহলে হয়তো নির্বাচনে দেখা যাবে। এখন পর্যন্ত ওই অঞ্চলের প্রার্থীতা ঘোষণা করা হয়নি। আমরাও আপনার জন্য এবং আপনার দলের জন্য শুভকামনা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। এহসান ভাই, আপনি ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন ইনোভা টিভির বিশেষ আয়োজন অদম্য বাংলাদেশ। এ পর্যায়ে আমরা কথা বলেছি একজন তরুণ আলেম মাওলানা এহসানুল হকের সাথে। নিশ্চয়ই পরবর্তী এপিসোডে আমরা আরও একজন বিদগ্ধ তরুণ পলিটিশিয়ান, তরুণ একজন ব্যক্তিত্বকে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।